স্বাগত ডিবিসি সংবাদে। এবারে জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্য দিয়ে আদালত অবমাননা মামলায় 6 মাসের কারাদণ্ড দেয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট বিষয়ে এই প্রথমবারের মতো কোনো মামলার রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আলম বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেয়া হয়। ফোন আলাপটি হয়েছিল এই বুলবুলের সঙ্গেই, আর সেটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ সে আদেশ দেয়। এই মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারের দিন থেকে শেখ হাসিনার এই দণ্ড কার্যকর হবে। আদালতের রায়ের মধ্যে এটা বলা হয়েছে, যেদিন তিনি গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে, অথবা যদি তিনি স্বেচ্ছায় সারেন্ডার করেন সেদিন থেকে সাজা কার্যকর শুরু হবে। আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে। আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা সাক্ষী। পটিয়ার মতো ভবিষ্যতে ছাত্রদের উপর পুলিশি হামলা করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাটে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, খুব শীঘ্রই পুলিশে আরেকটি সংস্কার করা হবে। দেশ পুনর্গঠনে দ্বিতীয় বিজয়ের আন্দোলনের অংশ হিসেবে 3রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হলে প্রয়োজনে আবারও অভ্যুত্থান হবে। এ সময় কুড়িগ্রাম 2 আসনে এনসিপি যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজহিদকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেন। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। এই গণঅভ্যুত্থানের সৈনিকদেরকে আবার আক্রমণ করা হয়েছে, আবার পুলিশি হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। সবার আন্তরিকতা থাকলে চলতি মাসের মাঝামাঝিতে জুলাই সনদ প্রকাশের আশা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্যায়ে 8ম দিনের মতো বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি। তার প্রত্যাশা, দায় আর দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলো মনে প্রাণে ধারণ করবে। অমীমাংসিত সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। এদিকে বৈঠকে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে আগামী নির্বাচনে ইসির অধীনে কমিটি গঠন এবং দীর্ঘমেয়াদে একটি স্বতন্ত্র কমিটি গঠনের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য পৌঁছেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেটা আইনের সেকশন 8 এর কোনো একটা উপধারার মধ্যে আপনি যদি অ্যামেন্ডেড করেন, যে ইমিডিয়েটলি অর্ডিন্যান্স করে যে এই এক্সপার্ট কমিটিটা ইলেকশন কমিশনের অধীনে এইবারের জন্য সহায়তা করবে। জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। শেখ হাসিনার সরকারের সময় EVM এর মাধ্যমে 3,172 কোটি টাকা ক্ষতির অভিযোগে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার এবং ওই সময় সিনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন মুখোমুখি হয়েছেন জিজ্ঞাসাবাদের। এদিন সব মিলে নির্বাচন কমিশনের 6 জনকে তলব করা হয়। অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সরকার আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ছাড়াই বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে 1.5 লাখ টাকার EVM কিনে সরকারের প্রায় 3,172 কোটি টাকা ক্ষতি করা হয়।
কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় নির্যাতন ও ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে জানান তিনি। এছাড়াও কৃষি বিষয়ে বলছেন, সবজি সংরক্ষণের জন্য সারা দেশে ছোট বড় 100 কোল্ড স্টোরেজ করার কাজ করছে সরকার। কিন্তু সারের ব্যবহারটা বেড়ে যাচ্ছে। এই সার ব্যবহার এইটা করতে প্রতিরোধের ব্যবস্থা দেখলে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনিনি, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে, তবে গ্রাহকদের টাকা ফেরত দিতেই হবে। এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রাজধানী পুরনো পল্টনে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ERF-SME ফাউন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুর্বল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেয়াই মূল লক্ষ্য। বাজেটে এর জন্য প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বলেন, অন্তর্বর্তী সরকারে ভালো উদ্যোগ পরবর্তীতে রাজনৈতিক সরকার বাদ দিলে জনগণ তাদের টেনে নামাবে। এনবিআরের কারণে আন্তর্জাতিক মহলে সরকারি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন বড় সমস্যা। এ খাতে ঋণের প্রবাহ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। ব্যাংকের যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। বারবার চুক্তি করার পরও আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতার কারণে জাপানের প্রত্যাশা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসে বাংলাদেশি কর্মীদের কাজ পাওয়ার সুযোগ রয়েছে, এজন্য আলাদা সেল গঠন করা হয়েছে। তার অভিযোগ, বিগত সরকারের অনিয়ম এবং দুর্নীতির কারণে মালয়েশিয়ায় পুনরায় কর্মী পাঠানো শুরু করতে বিলম্ব হচ্ছে। দেশটিতে কর্মী পাঠাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বিদ্যমান চুক্তি সংশোধন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। যাতে আমাদের বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়, এই জন্য আমরা 6টা ইউরোপিয়ান কান্ট্রির সাথে MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছি। তাছাড়া আমাদের একটা ট্যালেন্ট প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আন্ডারে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লোক পাঠানোর জন্য আমরা স্কিল দেওয়ার চেষ্টা করছি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।